হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 6 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 102 ও 103। প্রথমে দেখো একের দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে যদি আসল ও মাসিক সরল সুদের অনুপাত 192:1 হয় তবে বার্ষিক সরল সুদের হার হবে। অপশন এতে দিয়েছে 4.1/6, আর বিতে 6%, সিতে হচ্ছে 6.1/4, আর ডিতে হচ্ছে কোনোটিই না। অনুপাত দেওয়া আছে কিসের? আসল আর সরল সুদের অনুপাত। আসল সমান আমরা ধরে নিচ্ছি পি সমান হচ্ছে 192x, যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে চলরাশি ধরতে হয়। আর সুদ সমান হচ্ছে x। সময় দেখো ভালো করে, সময় বলেছে মাসিক, তাহলে মাসিক বলতে 1 মাসে, তাহলে সময় হচ্ছে 1 মাস সমান হচ্ছে 1/12 বছর। ঠিক আছে, সময় যদি মাসে দেওয়া থাকে প্রথমে তোমরা মাসটাকে বছরে নিয়ে যাবে। বের করতে হবে সুদের হার, ছোট আর এর মান বের করতে হবে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইজ ইকুয়াল টু হয় পি টি, আর বাই হচ্ছে 100, বা আর এর মান আমরা পেয়েছি এক্স, পি সমান পেয়েছি 192x, টি সমান 1/12, 12টা নিচে লিখছি একবারে, আর আর বাই হচ্ছে নিচে দেখো 100 ইন্টু 12, 12 দিয়ে ভাগ কাটলে আমরা পাবো 1, 6, 16। এক্স এক্স কাটছে, এখন দেখো 4 দিয়ে কাটবে, 4 আর 25, 4 হচ্ছে 100, তাহলে ওপরে থাকছে কত? 4r ইজ ইকুয়াল টু হচ্ছে 25, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 25/4 সমান হচ্ছে 6.1/4%। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, ত্রৈমাসিক বলতে কি 3 মাস অন্তর দিচ্ছে, এরকম ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হবে কোন সময়ের ক্ষেত্রে? তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হবে 3 মাসের ক্ষেত্রে। অপশন সি হচ্ছে অ্যান্সার। দেখো কিভাবে, তাহলে বলেছে 3 মাস অন্তর দিচ্ছে, তাহলে বছরে সে পাচ্ছে 4 বার সুদ পাচ্ছে, 4 বার। আগের ক্লাসে আমি ডিটেলে আলোচনা করেছি। সময় টি বা এন ইজ ইকুয়াল টু পাচ্ছি কত? 3 মাস সমান হচ্ছে, একবার লিখলাম 3/12, আচ্ছা লিখেই দিই, তাহলে 3/12 সমান হচ্ছে 1/4 বছর। ঠিক আছে, 1/4 বছর পেলাম। প্রথমে আমরা বের করছি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সুদ প্লাস আসল প্রথমে বের করে নিই। এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস, দেখো 3 মাস অন্তর দিচ্ছে, তাহলে 4 বার পাচ্ছে, তাহলে r/4, নিচে থাকছে 100 হোল টু দি পাওয়ার সময়ের সঙ্গে 4 দিয়ে গুণ হচ্ছে, তাহলে সমান পি ইন্টু 1 প্লাস r/400 হোল টু দি পাওয়ার এন সমান কত? 1/4, তাহলে 1/4 ইন্টু 4, এখানে 4 4 কাটছে, তাহলে সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/400 হলো। সুদ প্লাস আসল পেলাম, তাহলে সুদ বের করতে আর কোনো সমস্যা নাই, তাহলে r1 ধরলাম চক্রবৃদ্ধি সুদ, তাহলে r1 সমান হচ্ছে a মাইনাস পি, সুদ প্লাস আসল ইন্টু আসল, তাহলে a সমান পেলাম p ইন্টু 1 প্লাস r/400 মাইনাস পি সমান, দেখো p দিয়ে যদি গুণ করি তাহলে p প্লাস pr/400 মাইনাস পি, পি কাটছে, পড়ে থাকছে পি, আর বাই হচ্ছে 400। এটি হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। এখন আমরা বের করব সরল সুদ। সরল সুদ একবারে করে দিই, r1 ইজ ইকুয়াল টু, r1 নয় r2 করি, r2 হচ্ছে সরল সুদ। সরল সুদ সমান হচ্ছে আসল ইন্টু সময়, সময় হচ্ছে 1/4, 4টা নিচে লিখছি, আর হচ্ছে সুদের হার, বাই হচ্ছে 4 ইন্টু 100 হয়েছে, সমান হচ্ছে পি আর বাই 400। তাহলে সময় দেখো, সময় হচ্ছে 3 মাস, 3 মাসের ক্ষেত্রে আমরা পেলাম r1 চক্রবৃদ্ধি সুদ, r2 সরল সুদ, দুটো হচ্ছে সমান, r1 ইজ ইকুয়াল টু r2, টাইম হচ্ছে 3 মাস,
তাহলে অ্যান্সার পেলাম হচ্ছে অপশন সি 3 মাস। পরে কোশ্চেন দেখো, বলেছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 1 সমীকরণের বাস্তব বীজের সংখ্যা। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে প্রদত্ত যে সমীকরণটি রয়েছে সেই সমীকরণে বাস্তব বীজ আছে না নেই। তার জন্য আমাদের নিরূপকের মান বের করতে হবে। তিনটে শর্ত হয়, নিরূপক গ্রেটার দেন যদি 0 হয় তাহলে বীজদ্বয় হয় বাস্তব ও অসমান, বাস্তব ও সমান। ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে হচ্ছে বাস্তব ও সমান, লেস দেন যদি 0 হয় তাহলে হয় বীজদ্বয় কাল্পনিক। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে নিরূপকের মান। নিরূপক সমান হয় বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার বি কি, বি হচ্ছে এক্স এর সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সি হচ্ছে ধ্রুবক। তাহলে বা এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে নিরূপক বের করছি ডি সমান হচ্ছে, প্রথমে দেখো বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এক্স এর সহগ, তাহলে -1 এর হোল স্কোয়ার মাইনাস 4ac, এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে 1, সমান হচ্ছে 1 মাইনাস 4 ইজ ইকুয়াল টু -3 লেস দেন 0। তাহলে বীজদ্বয় হচ্ছে কি কাল্পনিক, কাল্পনিক। তাহলে যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণের বীজদ্বয় কাল্পনিক। বলেছে কি বাস্তব বীজের সংখ্যা, তাহলে বাস্তব বীজের সংখ্যা হচ্ছে 0, কোনো বাস্তব বীজ নেই। অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেখো, অনুবন্ধীকরণী বলেছে √3 -5 এর অনুবন্ধীকরণী। আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তবু আরেকবার বলছি যে করণীর সাধারণ রূপ হচ্ছে a প্লাস √b। এটি হচ্ছে একটি মিশ্রকরণী, √b হচ্ছে শুদ্ধকরণী, a হচ্ছে যে কোনো মূলদ সংখ্যা। অনুবন্ধীকরণী হচ্ছে, অনুবন্ধীকরণী বা পূরককরণী বলে, অনুবন্ধীকরণী। এর অনুবন্ধীকরণী হচ্ছে যে ধ্রুবক সংখ্যা বা মূলদ সংখ্যা থাকে তার সাইনের কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র শুদ্ধকরণীর সাইনের পরিবর্তন হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস হয়। এটি হচ্ছে অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণের ক্ষেত্রে সবসময় মনে রাখবে করণী দুটির যোগফল আর গুণফল অবশ্যই মূলদ সংখ্যা হবে। যদি যোগফল আর গুণফল মূলদ সংখ্যা হয় তাহলে করণীদ্বয় পরস্পর অনুবন্ধীকরণী বা পূরককরণী, আর যদি কেবলমাত্র গুণফল, দেখো কেবলমাত্র যদি গুণফল মূলদ সংখ্যা হয় তাহলে সেটি হয় করণী নিরসক উৎপাদক। বোঝা গেল? তাহলে এখানে অনুবন্ধীকরণী বলেছে -5 যদি আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ আকারে প্রকাশ করি বা করণের সাধারণ রূপ আকারে প্রকাশ করি, -5 প্লাস √3 হয়েছে, এটি হচ্ছে মূলদ সংখ্যা, প্লাস হচ্ছে শুদ্ধকরণী, এর অনুবন্ধীকরণী হচ্ছে অনুবন্ধীকরণী, করণী -5 মাইনাস, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে, অপশন সি। এগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে, করণী নিরসক উৎপাদক কি, অনুবন্ধীকরণী কি, এগুলো ডিটেলে তোমাদের জানতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা যদি তোমরা এভাবে লিখে আসতে, যে সাইনের তো চেঞ্জ হয়, যে পরের যে সংখ্যাটি থাকে তার সাইন আমরা যদি চেঞ্জ করে দিই, এটার অনুবন্ধীকরণী যদি এটা লিখে আসি +5, তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, বলেছে এবি ও সিডি দুটি সমান্তরাল যে প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, যে দুটির মধ্যবর্তী দূরত্ব। এই কোশ্চেনও আগে আলোচনা হয়েছে। দুটো শর্ত থাকে, সমান্তরাল হলে কেন্দ্রের
একই দিকে অবস্থিত হতে পারে বা কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত হতে পারে। বলেছে দেখো যে দুটি হচ্ছে সমান্তরাল আর যে দুটির দৈর্ঘ্য সমান, যখনই বলে দেবে যে দুটির দৈর্ঘ্য সমান তখনই মনে রাখবে যে কেন্দ্রের বিপরীত দিকে যে দুটি অবস্থিত। বোঝা গেল? আর যদি যে দুটির দৈর্ঘ্য আলাদা আলাদা হয় তাহলে কেন্দ্রের দিকেও অবস্থিত হতে পারে, কেন্দ্রের বিপরীত দিকেও অবস্থিত হতে পারে। এটা তোমরা মনে রাখবে। এখানে যেহেতু বলেছে প্রতিটির যে দৈর্ঘ্য, তাহলে অবশ্যই যে দুটি কেন্দ্রের দুটো আলাদা দিকে অবস্থিত, তাহলে এবি আর সিডি। যেহেতু যে দুটি সমান্তরাল আর প্রতিটি যে দৈর্ঘ্য সমান, তাহলে কেন্দ্র থেকে যে দুটির দূরত্ব সমান হবে। তাহলে একটির দূরত্ব আমরা বের করব, তার সঙ্গে 2 দিয়ে গুণ করলে যে দুটির মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে যাব। এটা হচ্ছে পি কিউ আর এটা ও কেন্দ্র, দেয়া আছে ব্যাসার্ধ 10, আর যে কে কেন্দ্রগামী ব্যাসার্ধ হচ্ছে সমকোণের সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কোণ ও কিউ বি সমান হচ্ছে 90 ডিগ্রি এবং এ কিউ ইজ ইকুয়াল টু কিউ বি। এখান থেকে আমরা বের করব ও কিউ। এখন ত্রিভুজ ও কিউবি থেকে, ও কিউবি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে বা ও কিউ স্কোয়ার প্লাস কিউবি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে দেখো প্রতিটি 16, তাহলে 16/2 তাহলে 8 সেমি। 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ দিয়েছে দেখো 10 সেমি, বা ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু একবার লিখছি 100 - 64 সমান বিয়োগ করলে পাচ্ছি 36, বা ও কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 6। ও কিউ 6, অতএব ওপি 6, অতএব পি কিউ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের বলছি যে দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 × 6 সমান হচ্ছে 12 সেমি। অপশন এ তে দেখো দিয়েছে, অপশন এ হচ্ছে অ্যান্সার। পর কোশ্চেন বলেছে এওবি বৃত্তের ব্যাস, এওবি হচ্ছে বৃত্তের ব্যাস, এসি ও বিডি যে দুটিকে বর্ধিত করলে, এটা হচ্ছে ই বিন্দুতে মিলিত হয়। দেখো এসি আর বিডি যে কে বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। দেওয়া আছে কোণ সিওডি সমান 40 ডিগ্রি হয়েছে। বের করতে বলেছে সিইডি এর মান বের করতে বলেছে। তাহলে ছবিতে দেখে নাও এই কোণের মান দেওয়া আছে, ঠিক আছে, বের করতে বলেছে। এখন আমরা দুটো জিনিস যোগ করব, একটা হচ্ছে সিডি যোগ করব, একটা যোগ করব এডি। ঠিক আছে, এখন দেখো সিডি চাপ, এই চাপে যদি আর একটা বিন্দু পি নাও তাহলে বুঝতে সুবিধা হবে। সিপিডি চাপে কোণ সিওডি হচ্ছে দেখো কেন্দ্রস্থ কোণ, এবং সিপিডি একই চাপে কোণ ডিএসি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, সমান আমরা জানি কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সমান হচ্ছে কোণ COD/2 সমান হচ্ছে 40/2 সমান হচ্ছে 20। এই কোণের মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো যেহেতু এওবি হচ্ছে ব্যাস আর ডি হচ্ছে পরিধির উপর যে কোনো একটি বিন্দু, অতএব এ ডি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় 90 ডিগ্রি, এর মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এই কোণের মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। এডিবি 90 ডিগ্রি, অতএব কোণ এ ডি, দেখো পুরো একটি সরলরেখা বি
ডি ই, বিডিই হচ্ছে একটি সরলরেখা যার ডি কোণের মান এ ডিবির কোণের মান পাচ্ছি 90 ডিগ্রি, অতএব এ ডিই এই কোণের মান হচ্ছে কত 90 ডিগ্রি, ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন ত্রিভুজ এ ডি ই, এই ত্রিভুজের দেখো আমরা দুটি কোণের মান পেলাম, এ কোণের মান আর ডি কোণের মান, তাহলে ই কোণের মান বের করতে কোনো সমস্যা নেই, অতএব কোণই, আচ্ছা একটু লিখে দিই, তাহলে এ ই ডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, দুটো কোণের মান সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, বিয়োগ করলে আমরা পাচ্ছি 70 ডিগ্রি, ই কোণের মান পেয়ে গেলাম। এখন বলেছে দেখো সি ইডি, তাহলে সিইডি বলতে এই কোণই, অতএব দিয়ে লিখে দিবে কোণ সি ইডি সমান হচ্ছে 70 ডিগ্রি। অপশন ডি হচ্ছে অ্যান্সার, অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে একটি জমির দাম প্রতি বছর সমহারে বৃদ্ধি পায়, 5 বছরে জমির দাম বর্তমানের মূল্যের দ্বিগুণ হয়, কত বছর পরে জমির দাম বর্তমানের বলেছে 16 গুণ হবে। দেখো আমরা যদি ধরে নিই যে বর্তমান মূল্য হচ্ছে পি টাকা, তাহলে 5 বছর পর দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2p, সময় এন ইজ ইকুয়াল টু হচ্ছে 5 বছর। তার চক্রবৃদ্ধি সুদ বা সমহার বৃদ্ধির ক্ষেত্রে আমরা জানি এ ইজ ইকুয়াল টু হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, সমহার বৃদ্ধি তার এর জন্য প্লাস হয়েছে। এখন আমরা পেলাম কি 2p পেলাম, পি বর্তমান 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এন হচ্ছে কত 5 বছরে, 5 বছরে হচ্ছে পি টাকা 2p হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। আমাদের চেয়েছে কি এন এর মান বের করতে হবে, আর বর্তমান মূল্যের 16 গুণ হবে, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হবে 16p। ঠিক আছে, এখন এই যে এটা যদি আমরা সমীকরণ আকারে বলি, তাহলে এর উভয় পক্ষে আমরা টু দি পাওয়ার 4 করছি, বা 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু উভয় পক্ষে করছি 1 প্লাস আর বাই 105 ইন্টু হয়েছে সমান, তাহলে কি পাচ্ছি 4 4 16 পি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার 4 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার, বা এটাকে আমরা এরকম লিখতে পারি 16p ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 20। এখন দেখো এটি হচ্ছে কি সময়, পি হচ্ছে আসল, হয়েছে 16p সময়, তাহলে পেলাম কত এন ইকুয়াল টু হচ্ছে 20, তাহলে সময় হচ্ছে 20 বছর, তাহলে 20 বছরে বর্তমানের 16 গুণ হচ্ছে, অতএব দিয়ে লিখে দিবে, অতএব 20 বছর পর 20 বছর পরে জমিটির দাম বর্তমান মূল্যের 16 গুণ হবে। ঠিক আছে, পরের কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তাহলে এই সমীকরণের বীজগুলির বর্গ, তাহলে এই সমীকরণের বীজ ধরে নিতে হবে, তাহলে ধরি প্রদত্ত সমীকরণের বীজগুলি হলো আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা সমান হচ্ছে -1 আর আলফা বিটা সমান হচ্ছে +1 হয়েছে।
তাহলে নির্ণয় সমীকরণের বীজ প্রদত্ত সমীকরণের বীজের বর্গ, অর্থাৎ লিখবে যে নির্ণয় সমীকরণের বীজ, লিখে নাও তোমরা, আচ্ছা লিখে দিচ্ছি, নির্ণয় সমীকরণের বীজ প্রদত্ত সমীকরণের বীজের বর্গ, বীজগুলির বর্গ, অর্থাৎ আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার হয়েছে। অতএব নির্ণয় সমীকরণটি হলো, হাতের লেখা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু কমেন্ট করে জানাবেন, আমি একটু তাড়াহুড়া করে লিখছি, এর জন্য লেখাটা একটু খারাপ হচ্ছে। সমীকরণটি হলো, ঠিক আছে, হাতের লেখাটা একটু দেখে নেবে, যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, তাহলে আস্তে আস্তে লিখবো, তাহলে লেখাটা ঠিকঠাক হবে আর কি। নির্ণয় সমীকরণটি হলো, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা তাহলে বের করে নিব আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কত? আমরা জানি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আলফা প্লাস বিটা সমান পেয়েছি -1, তাহলে -1 হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা সমান পেয়েছি 1, তাহলে সমান হচ্ছে 1 - 2 ইজ ইকুয়াল টু হচ্ছে -1, আর আলফা বিটার মান তো 1, এখন আমরা এই মান বসাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান পেলাম -1, তাহলে -1 ইন্টু এক্স প্লাস 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে নির্ণয় সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে এবিসিডি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও, যেখানে এবিসি সমান হচ্ছে 120 ডিগ্রি। দেখো 120 ডিগ্রি বলেছে, এটাই হচ্ছে কনফিউশনের জায়গা। পরিকেন্দ্র কোথায় অবস্থিত এটা তোমাদের প্রথমে জানতে হবে। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র সব সময় ত্রিভুজের ভেতরে অবস্থিত হবে। কি বললাম? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে অবস্থিত হবে। 2 নম্বর, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র বাইরে অবস্থিত হবে। স্থূলকোণী হয়েছে। 3 নম্বর, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর পরিকেন্দ্র অবস্থিত হবে আর ব্যাসার্ধ হবে অতিভুজের মধ্যে। ঠিক আছে, এখানে দেখো বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, একটি কোণ বলেছে 120 ডিগ্রি, অর্থাৎ এটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। এ বি সি, কোণ এ বি সি সমান 120 ডিগ্রি। দেখো এই কোণের মান দিয়েছে, বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব এ বি ইজ ইকুয়াল টু বিসি, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। দিয়েছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে, বের করতে হবে এ বির দৈর্ঘ্য। ঠিক আছে, ব্যাসার্ধ ও
কেন্দ্র পরিকেন্দ্র ও যোগ করা হলো এও আর ওসি যুক্ত করা হলো। ঠিক আছে, এখন এ ও আর ওসি যুক্ত করা হলো আর যোগ করা হলো ও ওপি। এখন আমরা ত্রিভুজের আগে দেখো ও, এটা যদি আমরা নাম দিই পি, এ সি হচ্ছে যে এস সি যে, ওপি হচ্ছে কেন্দ্রগামী ব্যাসার্ধ। দেখো ওপি হচ্ছে ওপি, তাহলে এসি কে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। ওপি লম্ব হচ্ছে তাহলে ওপি লম্ব এসি। অতএব দেখো পি কোণ, সমস্ত কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। এখান থেকে আমরা পাচ্ছি কোণ এ ও না এ পি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কোণের মান আমরা পাচ্ছি 90 ডিগ্রি। আর দেখো কোণ দেওয়া আছে 120 ডিগ্রি দেওয়া আছে, এই কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। যেহেতু এ বি ইজ ইকুয়াল টু এসি, এ কোণ আর সি কোণের মান সমান, এখান থেকে পাচ্ছি কোণ এ সি বি সমান হচ্ছে কোণ বি এসি। এর মান তাহলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি বাই 2। এটা তোমাদের এইভাবে লিখলে সুবিধা হবে। ত্রিভুজ এ বি সি এর কোণ বি, পুরো লিখছি না, কোণ বি সমান 120 ডিগ্রি এবং কোণ এ ইজ ইকুয়াল টু কোণ সি। আর কোনো সমস্যা নেই বুঝতে। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 60/2 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এ কোণের মান পেয়ে গেলাম 30 ডিগ্রি আর সি কোণের মানও পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন ত্রিভুজ এ পি বি, এই ত্রিভুজের দেখো আমরা তিনটি কোণের মান পাচ্ছি। পি কোণের মান পেয়েছি, দুটি কোণের মান পাচ্ছি, পি কোণের মান আর এ কোণের মান। বি কোণের মান বের করতে আর কোনো সমস্যা নেই। এখন কোণ এ বিপি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস ত্রিভুজ 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। বি কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। আবার দেখো, আবার ত্রিভুজ এ ও বি এর, এই ত্রিভুজের ক্ষেত্রে এ ও বি এর ক্ষেত্রে দেখো ও এ ইজ ইকুয়াল টু ও বি ব্যাসার্ধ। অতএব কোণ দুটি সমান ও বি এ ইজ ইকুয়াল টু কোণ ও এ বি, এ দুটো কোণ সমান। একটি কোণ বি কোণের মান আমরা পেয়েছি, দেখো 60 ডিগ্রি পেয়েছি, অতএব এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। দুটো কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, তাহলে ও কোণের মান পেয়ে যাব কোণ এ ও বি সমান হচ্ছে তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 প্লাস 60 সমান 180 মাইনাস 120 সমান হচ্ছে 60 ডিগ্রি। এ ও বি ত্রিভুজে দেখো তিনটি কোণের মানে 60 ডিগ্রি করে, অতএব ত্রিভুজ এ ও বি একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ ও ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু এ বি। ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে দেখো 5 সেমি, অতএব এবির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। অতএব দিয়ে লিখবে অতএব এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, পাশের চিত্রে বলেছে ও বৃত্তের কেন্দ্র, এবি বৃত্তের ব্যাস, কোণ এওডি সমান হচ্ছে 140, এই কোণের মান দিয়েছে। আর দিয়েছে
সি এ বি, কোণ এটার মান দিয়েছে 140 আর দিয়েছে কোণ সি এ বি সমান 50, তাহলে সি এ বি এই কোণের মান দিয়েছে। বের করতে হবে কি বিইডি এই কোণের মান বের করতে হবে, কোণ বিইডি। ঠিক আছে, দেখো এওডির মান দেওয়া আছে, তাহলে প্রবৃদ্ধ এওডি সমান 360 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 2 আর এখানে 2, 220 ডিগ্রি বলতে এই কোণের মান আমরা পেয়ে গেলাম 220 ডিগ্রি। এবির মধ্যে যে কোনো একটি বিন্দু পি নিলাম, এ পি বি এই চাপে প্রবৃদ্ধ এওডি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এসিডি হচ্ছে বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণ সমান হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, মান পেলাম 220/2 সমান হচ্ছে 110 ডিগ্রি। সি কোণের মান পেয়ে গেলাম 110। এখন ত্রিভুজ এসিই এই ত্রিভুজের দেখো দুটি কোণের মান পেলাম, এ কোণ আর সি কোণ, তাহলে ই কোণের মান বের করতে কোনো সমস্যা নেই। কোণ এ ই সি এর সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি প্লাস এ কোণের মান দেখো দিয়েছে 50 ডিগ্রি, না এ কোণের মান হ্যাঁ 50 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 160, দুটো যোগ করলে 160 সমান হচ্ছে 20 ডিগ্রি। এটাই অ্যান্সার। এখানে বলেছে দেখো এই কোণ আর বিইডি একই কোণ সমান হচ্ছে 20 ডিগ্রি অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, যদি কোনো ঢাকনা সমেত চোঙাকৃতি পাত্রের ভূমির পরিধি দিয়েছে 22 ডেকামিটার এবং উচ্চতা 5 ডেকামিটার হয়, তবে ওই পাত্রের বাইরে সমগ্রতর রং করতে কত পরিমাণ জায়গা রং করতে হবে। চোঙ বলেছে আর দুদিকেই রয়েছে ঢাকনা, এইভাবে রয়েছে দুদিকে ঢাকনা, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বের করলেই হবে। প্রথমে আমাদের বের করতে হবে আর এর মান, কি দিয়েছে পরিধি সমান হচ্ছে 2 পাই আর হচ্ছে ব্যাসার্ধ, এর মান দিয়েছে 22 আর এইচ এর মান দিয়েছে দেখো 5, তাহলে বা 2 ইন্টু 22 7 ইন্টু আর ইজ ইকুয়াল টু হচ্ছে 22 কাটছে, বা 2r ইজ ইকুয়াল টু 7 বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 7/2। আর এর মান পেয়ে গেলাম, এইচ এর মান পেয়ে গেলাম, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে কোনো সমস্যা নেই। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল যদি এস হয় তাহলে এস সমান হচ্ছে 2 পাই আর স্কোয়ার। দেখো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এরকম বৃত্ত দুটো রয়েছে, উপরে একটা আর নিচে, তার কারণ বলছে ঢাকনা সহ, তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, কমন যাচ্ছে কত 2 পাই আর পড়ে থাকছে আর প্লাস এইচ সমান, মান বসাচ্ছি এখন 2 ইন্টু 22 7 ইন্টু আর এর মান হচ্ছে আর সমান পেলাম 7/2 ইন্টু 7/2 প্লাস 5 সমান, এখানে দেখো কি কি কাটাকাটি হচ্ছে, 11 7 7 কাটছে, তাহলে 2 ইন্টু 11 ইন্টু এখানে দেখো 7 নিচে 2 তাহলে 10, তাহলে 17/2 187। ঠিক আছে, তা বক্র হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতল রং করতে কত পরিমাণ জায়গা রং করতে হবে বলেছে, তাহলে এটা হচ্ছে দেখো ক্ষেত্রফল একক হবে বর্গ ডেকামিটার, এগুলো কিন্তু লক্ষ্য করবে, না হলে কিন্তু
সমস্ত অঙ্ক ঠিক হয়ে গেছে, এককের জন্য কিন্তু নাম্বার দেবে না। হয়ে গেল? তাহলে অ্যান্সার হচ্ছে 187 বর্গ ডেকামিটার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।